এইচএসসি 24 ব্যাচ আজকে তোমাদের সাজেশন ক্লাসে এমন একটি প্রবলেম সলভ করব যে প্রবলেমটি পরীক্ষাতে আসার সম্ভাবনা 99%। তাহলে চলো আমরা প্রথমে প্রবলেমটি দেখে নিই। দেখো এখানে পি একটা ম্যাট্রিক্স, কিউ একটা ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এস টি এ আরও দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ইউ এটাও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। অর্থাৎ এই যে মানগুলো দেওয়া আছে এখান থেকে আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য আমরা টোটাল 8টি প্রশ্ন সলভ করব। দেখো আমরা সর্বপ্রথম যদি ক নাম্বার প্রশ্নটা সলভ করি, ক নাম্বার প্রশ্নটাতে কি বলা আছে খেয়াল করো, যে দেখাও যে পি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে আমাদের জানতে হবে যে অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা আসলে কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। তো আমি তোমাদের একটা জিনিস দেখাই যে সর্বপ্রথম আমরা যদি বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি দেখো, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে সেটা হবে কি, সেটা হবে কিন্তু আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে, এখন তোমরা এটা বলতে পারবা যে যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া থাকবে তার ডিটারমিনেন্ট কখনোই 0 হতে পারবে না। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কি বোঝা গেল বিষয়টা? তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, এই টপিকটা সম্পর্কে তোমরা ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। এখন আমরা ক নাম্বারটা খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবো। দেখো দেখাও যে পি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে অব্যতিক্রমী যদি ম্যাট্রিক্স হয় তাহলে এখন আমরা খেয়াল করো যেটা পি দেওয়া আছে, যে আমরা হচ্ছে ক নাম্বারের জন্য পি দেওয়া ছিল যেটা, যে অতএব পি ডিটারমিনেন্ট ইকুয়াল, তাহলে পি ডিটারমিনেন্ট কি হবে দেখো 1 5 3, তারপরে দেখো 1 -1, তারপরে হচ্ছে 6, তারপরে খেয়াল করো 6, তারপরে হচ্ছে 1 2 -5 তার ডিটারমিনেন্ট। আর 3/3 অর্ডারের ডিটারমিনেন্টের মানটা কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা আগেই কিন্তু আমরা শিখে নিয়েছি। তো এখন খেয়াল করো যদি আমরা এটার মান বের করি তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি, দেখো যদি আমরা এটার মান বের করি আমরা প্রথম সারিটা নিয়ে মান বের করব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 যদি নিই, 1 নিয়ে আমরা হচ্ছে চিহ্ন নিচ্ছি কি প্লাস, কারণ ডিটারমিনেন্ট বের করার সময় প্লাস চিহ্ন নিতে হয়। তাহলে সারিবাদ কলামবাদ আমি একবারই বের করে নিব। তাহলে এই কর্ণটা গুণ করলে 5 আর মাইনাস হচ্ছে কত 12। এবার -5 এখান থেকে যদি আমরা নিই তাহলে এখান থেকে সারিবাদ কলামবাদ, তাহলে এই কর্ণ গুণ করলে থাকে -5 আর সূত্রের হচ্ছে মাইনাস দিয়ে হচ্ছে 6, এটা আমরা পেলাম। এবার দেখো প্লাস হচ্ছে 3 যদি আমরা নিই তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে প্লাস হচ্ছে 3 নিলে এই 3 বরাবর সারিবাদ কলামবাদ বাদ দেওয়ার পর আমরা কি পাচ্ছি দেখো 2 আর মাইনাস প্লাস হচ্ছে 1। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই টোটালটাকে সলভ করে আমরা যেটা পাচ্ছি দেখো যে -12 আর হচ্ছে +5 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি আসছে বলো তো -7। এবার দেখো এটা হচ্ছে কি -11 আর হচ্ছে -5, তাহলে দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে +55 এটা আসছে আমাদের। আর এই জায়গায় দেখো কি আসছে দেখো তো 2 + 1 মানে 3 × 3 মানে কি হচ্ছে বলো তো প্লাস হচ্ছে 9। এখন একটা জিনিস খেয়াল করো, এই টোটালটাকে যদি তুমি সলভ করো তাহলে যে তুমি মানটা পাবা, মানটা কত হচ্ছে দেখো 9 থেকে 7 বাদ তাহলে 2 আর 55 তাহলে কত হচ্ছে বলো তো 57। এই যে দেখো বন্ধুরা যে এই পি ডিটারমিনেন্ট মান পেলাম কত 57, তাহলে 57 যেহেতু হয়েছে মানে এটা কি 0 নয়, তাহলে এটা একটি কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার আমরা খ নম্বর প্রশ্নটি সলভ করব যেটা কিনা কয়ে আছে যে এস ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা যাচাই করো। তাহলে এখন আমাদের কোশ্চেন হচ্ছে যেহেতু অভেদঘাতী বলেছে, অভেদঘাতী জিনিসটা কি এটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। অভেদঘাতীটা কি তো একটু লক্ষ্য করো, আমরা মূল টপিকটা একটু শিখে নিই যে অভেদঘাতী। আচ্ছা মনে করো এ একটা ম্যাট্রিক্স, এখন দেখো এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করে যদি ফলাফলটা আই আসে, আই অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স আসে,
তাহলে সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। তাহলে একটা ম্যাট্রিক্স অভেদঘাতী কখন হবে, কন্ডিশনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কন্ডিশনটা কি, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে বর্গ করে যদি আয় আসে অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স আসে তাহলে সেটা কি হবে, অভেদঘাতী। তাহলে আমাদের যে প্রশ্নটি বের করতে বলেছে যে এস ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা যাচাই করো, তাহলে যেটা আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা আমরা বর্গ করি প্রথমে। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া ছিল খ নম্বরের জন্য যে এস ইকুয়াল দেওয়া আছে -1 1, তারপরে হচ্ছে দেখো 2 -3, এটা দেওয়া ছিল এস। তাহলে এখন যদি আমরা এস স্কোয়ার করি তাহলে এস স্কোয়ার মানে কি বলতো, এস ইন্টু এস। তাহলে এখন দেখো এস এর মানটা যদি বসাই দিই যে -1 -1 1, তারপরে হচ্ছে 2 -3, এটা একটা ম্যাট্রিক্স। আবার দেখো যে -1 1, তারপরে হচ্ছে 2 -3, এটা একটা ম্যাট্রিক্স। এখন দেখো যদি আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করি, তো ম্যাট্রিক্সের গুণন আমরা কিন্তু এর আগের প্রশ্নগুলোতেই আমরা শিখে গিয়েছি। তো আমরা কি করব, গুণ করব কিভাবে, দেখো যে এই সারিটা দিয়ে প্রথম কলামটাকে আমরা গুণ করি, তাহলে প্রথম সারি দিয়ে যদি প্রথম কলামটাকে গুণ করি তাহলে -1 আর -1 গুণ করলে কি হয় 1 আর 1 আর 2, তাহলে 1 + 2। এবার দেখো দ্বিতীয় সারি দিয়ে আবার প্রথম কলামকে গুণ করো, তাহলে 2 - 1, তাহলে -2, আর এটা যদি গুণ করো তাহলে দেখো -3 আর হচ্ছে 2, তাহলে কি হচ্ছে বলো তো, -6। এবার একটা জিনিস লক্ষ্য করো, এবার প্রথম সারি দিয়ে যদি দ্বিতীয় কলামটাকে গুণ করো তাহলে -1 -1, তাহলে কি হচ্ছে বলো তো, -1 1 -3 গুণ করলে কি হয় -3। এবার লক্ষ্য করো 2 নম্বর সারি দিয়ে যদি 2 নম্বর কলামটিকে আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 2, আর এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হচ্ছে প্লাস হচ্ছে 9, এই আমরা ফলাফলটা পাচ্ছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা টোটাল ফলাফলটা কি পেলাম, দেখো তো পাচ্ছি আমরা এখানে 3, আর এই জায়গায় কি পাচ্ছি, দেখো তো এই জায়গায় পাচ্ছি আমরা -4। এবার দেখো এখানে পাচ্ছি কত বলো তো, -8, এই জায়গায় পাচ্ছি আমরা কত বলো তো, 11। এই যে আমরা ম্যাট্রিক্সটা পেলাম, দেখো তো এটা কি অভেদক আসলো, এটা অভেদক আসলো না। অভেদক হলে কি হতে হবে, অভেদক যদি হয় তাহলে কি হতে হবে, অভেদক হতে হলে 1 0, অভেদক যদি হয় তাহলে কি হতে হবে, অভেদক হলে 1 0 0 1, এই ম্যাট্রিক্সটা আসতে হবে। তো যেহেতু এটা আসে নাই তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে এটি অভেদঘাতী নয়, অভেদঘাতী, এটি অভেদঘাতী নয়। এই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা গ নাম্বার প্রবলেমটি সলভ করব। আমাদের গ নাম্বার প্রবলেম ছিল যে প্রমাণ করো যে পিকিউ ম্যাট্রিক্স এটাকে ট্রান্সপোজ করে আমরা একটা সারি ম্যাট্রিক্স পাবো। তো সারি ম্যাট্রিক্স কী জিনিস এটা আমরা কিন্তু শিখেছিলাম যে সারি ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে তাকেই কিন্তু বলা হয় সারি ম্যাট্রিক্স। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, আমরা পি আর কিউ এটাকে আগে গুণ করে দিব। তাহলে দেখো আমরা যদি পি আর কিউ গুণ করি তাহলে খেয়াল করো এখানে পি কিউ ইকুয়াল, তাহলে পি এর মান আমরা কত পাচ্ছি, দেখো 1, তারপরে 5 3, তারপরে দেখো 1 -1 6, তারপর দেখো 1 2 -5, এটা আমরা পি পেলাম। এবার কিউ দেওয়া ছিল 6 9 0, ওকে, এটা একটা ম্যাট্রিক্স। এখন দেখো আমরা যদি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করি তো এখানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কি না, অবশ্যই আমাদের কন্ডিশনটা আগে মেনে নিতে হবে। তো দেখো এটার দেখো যে এর মাত্রা হচ্ছে কত, দেখো তো 3/3, আর এর মাত্রা দেখো যে 3/1, অর্থাৎ দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3, তাহলে দুইটা মিলে গেছে, মানে এটা গুণ করা সম্ভব। তাহলে এখন দেখো যদি আমরা গুণ করি, কিভাবে গুণ করব, প্রথম সারি দিয়ে এই কলামটাকে আমরা গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো 6 প্লাস হচ্ছে 45 আর প্লাস হচ্ছে 0, ওকে। এবার দ্বিতীয় সারি দিয়েও যদি এই কলামটাকে আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 6 -9, এরপরে প্লাস হচ্ছে 0, ওকে। এবার দেখো তৃতীয় সারি দিয়ে যদি আমরা এই কলামটাকে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 6, তারপরে প্লাস হচ্ছে 18, তারপরে মাইনাস হচ্ছে 0।
এইটা আমরা ম্যাট্রিক্স পেলাম। এখন দেখো এটাকে যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে কি পাওয়া যায় খেয়াল করো, যে এখান থেকে আমরা পাচ্ছি 51, এরপরে দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত -3, এরপরে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো তো আমরা পাচ্ছি 24। এটা আমরা কি পেলাম বলো তো, PQ। এখন আমাদের যেটা বের করতে বলেছিল PQ ট্রান্সপোজ এর মানটা বের করতে বলেছিল, তাহলে আমরা যদি PQ ট্রান্সপোজ এর মানটা বের করি তাহলে খেয়াল করো যে আমরা যদি অতএব PQ ট্রান্সপোজ এর মানটা বের করব, তাহলে দেখো আমরা PQ এর মান যেটা পেয়েছিলাম ওটা বসাই দিই 51, তারপরে হচ্ছে -3, তারপরে দেখো 24। তাহলে এটাকে যদি আমরা এখন ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ কি বলতো, ট্রান্সপোজ মানে হচ্ছে সারিটাকে কলাম বানাতে হবে অথবা কলামটাকে সারি বানাতে হবে। তাহলে আমরা প্রথম সারিটাকে আমরা যদি প্রথম কলাম বানাই দিই, দেখো তাহলে এখানে এটা কলাম ছিল, কলামটাকে আমরা সারি বানাই দিই, তাহলে 51 -3 24 এইটা আমরা পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো তো এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটা একটা মাত্র সারি আছে না, তাহলে এটাই হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। অতএব আমরা এখান থেকে বলতে পারি অতএব এটি সারি ম্যাট্রিক্স, কারণ যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকেই বলা হয় সারি ম্যাট্রিক্স। এবার আমরা ঘ নাম্বার প্রবলেমটি সলভ করব। দেখো ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে, ST এর ট্রেস নির্ণয় করো। ST অর্থাৎ S আর T এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা প্রথমে গুণ করে নিব, তারপরে তার ট্রেস নির্ণয় করব। দেখো একটা ম্যাট্রিক্সের ট্রেস কি জিনিস এটা কিন্তু আমরা জানি, যে ট্রেস হচ্ছে একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ট্রেস বের করার জন্য আমরা সর্বপ্রথম আগে ম্যাট্রিক্সটা বের করব। সেই ম্যাট্রিক্সটা কি ছিল বলো তো, সেই ম্যাট্রিক্সটা ছিল কিন্তু S ইন্টু টি। তাহলে আমরা দেখো S ইন্টু টি নিলাম। আগে যদি এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করে নিই তাহলে গুণ করে কি পাচ্ছি দেখো, প্রথম সারির সাথে যদি আমরা প্রথম কলাম গুণ করি -3 আর হচ্ছে -1, এবার দ্বিতীয় সারির সাথে যদি প্রথম কলাম গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা 6 আর হচ্ছে প্লাস হচ্ছে 3। এবার লক্ষ্য করো প্রথম সারি দিয়ে যদি দ্বিতীয় কলামকে গুণ করি আমরা তাহলে পাচ্ছি 5 + 2, দ্বিতীয় সারি দিয়ে যদি দ্বিতীয় কলামটাকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি -10 আর হচ্ছে -6। এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এখন দেখো এটা টোটালটা কি আসছে -4 7, এখানে আসছে 9 আর এই জায়গায় আসছে -16। এইটা আমরা কিন্তু ম্যাট্রিক্স পেলাম ST, আমরা এই ম্যাট্রিক্সটা কিন্তু পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি এইখান থেকে আমাদের বের করতে বলেছে কি দেখো তো, আমাদের কিন্তু এখান থেকে বের করতে বলেছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আমরা যদি ট্রেস বের করি অতএব ট্রেস ইকুয়াল, ট্রেস হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে আমরা প্রধান কর্ণ এখান থেকে কি পাচ্ছি দেখো তো, আমাদের প্রধান কর্ণ হচ্ছে কোনটা, আমরা জানি প্রধান কর্ণ হচ্ছে একটা ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি, প্রথম কলামের প্রথম ভুক্তির সাপেক্ষে যে কর্ণটা তৈরি হবে এটা হচ্ছে প্রধান কর্ণ। তবে একটা কথা মনে রাখবা, প্রধান কর্ণের উপরে জয়টা ভুক্তি থাকবে নিচেও কিন্তু তয়টা ভুক্তি থাকতে হবে। অর্থাৎ প্রধান কর্ণ হতে হলে আমাদের অবশ্যই কিন্তু ম্যাট্রিক্সটিকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি যোগ করে দিই তাহলে -4 -16 ইকুয়াল হচ্ছে -20, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা ও নাম্বার প্রশ্নটি সলভ করব। দেখো বাচ্চারা তোমাদেরকে আগেই বলেছি কিন্তু আমরা এটা চ্যালেঞ্জ নিয়েছি, মাত্র 5টা সৃজনশীল সলভ করব। তো তোমরা নিজেরাই কিন্তু এখন দেখতে পাচ্ছ ক্লাসগুলো পর্যালোচনা করে যে এই যে 5টা সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করছি, এই 5টা সৃজনশীল প্রশ্নের মধ্যেই কিন্তু সকল প্রশ্ন কিন্তু ইনক্লুডেড, তাই না। দেখো আমরা কিন্তু অনেকগুলো এক একটা প্রশ্ন এক একটা টাইপ শিখে যাচ্ছি না। তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের প্রতি ভরসা রেখো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। তাহলে ও নাম্বার আমরা যে প্রশ্নটা সলভ করব, দেখাও যে ST ইনভার্স মাইনাস T ইনভার্স ইন্টু S ইনভার্স একটি শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটাকে বিয়োগ করে আমরা শূন্য ম্যাট্রিক্স পাবো কিনা এটা আমরা বের করব। তো এর আগের প্রশ্নতেই কিন্তু বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় এটা কিন্তু তোমাদের আমি শিখাই দিয়েছিলাম। তাহলে এখন আমরা যদি বিপরীত ম্যাট্রিক্সটা বের করি, দেখো ST ম্যাট্রিক্স যেহেতু আমরা ঘয়ে সলভ করে নিয়েছি, তাহলে এখান থেকে যদি আমরা ST ইনভার্স বের করি, দেখো ST ইনভার্স
তাহলে এস টি ইনভার্স যদি বের করি তাহলে আমাদের সূত্রটা কি ছিল 1/এই ডিটারমিনেন্ট, কারণ আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করেছিলাম যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তার এ ইনভার্সটা কি হবে, এ ইনভার্স হচ্ছে 1/এ ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। যেহেতু 2/2 অর্ডারের ম্যাট্রিক্স এই জন্য আমরা একটু শর্টকাটে এটা বের করে নিব। আর এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ক্ষয়েও আসতে পারে, গয়েও কিন্তু আসতে পারে। তাহলে দেখো এস টি ইনভার্স হচ্ছে 1/এ ডিটারমিনেন্ট, তাহলে এই যে এস টি ডিটারমিনেন্ট এর মানটা কি হবে দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এস টি ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এস টি, অর্থাৎ এইটা আমরা সূত্র বসাই দিলাম। এখন যদি আমরা এটা বের করি তাহলে লক্ষ্য করো যে 1/এস টি ডিটারমিনেন্ট আমরা একসাথে যদি বের করি তাহলে প্রথমত এই কর্ণটা গুণ হবে, তাহলে মাইনাস আর মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এখান থেকে আমরা গুণ করে পাচ্ছি দেখো 64 মাইনাস হচ্ছে এখান থেকে আমরা যদি বলি তাহলে হচ্ছে 63, এইটা আমরা কিন্তু এই ডিটারমিনেন্টের মান পেলাম ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। যদি অ্যাডজয়েন্ট অফ এ নিই তাহলে 2/2 অর্ডার হলে অ্যাডজয়েন্টটা আমি কিভাবে বের করা শিখেছিলাম তোমাদের, অবশ্যই তোমাদের মনে আছে। তো আমি কিভাবে বের করা শিখেছিলাম যে প্রথমে এই কর্ণটাকে আমরা ইন্টারচেঞ্জ ঘটাই দিব। তাহলে দেখো এই কর্ণটাকে যদি ইন্টারচেঞ্জ ঘটাই তাহলে এখানে হবে 16 আর এখানে হবে 4। এবার লক্ষ্য করো এই যে এই কর্ণ 7, 9 এই কর্ণের ভুক্তিগুলো কি হবে, শুধু চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে +7 ছিল, এটা হবে -7, এটা ছিল +9, এটা হবে -9। এই আমরা ম্যাট্রিক্সটা নিলাম, এটাই পেলাম অ্যাডজয়েন্ট অফ এস টি। তাহলে এখন আমরা এটাকে যদি সলভ করি তাহলে কি পাচ্ছি দেখো তো, 64 - 63 মানে 1, তাহলে আমাদের ওই ম্যাট্রিক্সটা কিন্তু থাকছে যে 16 - 7 তারপরে -9 4, এইটা আমরা কিন্তু ম্যাট্রিক্সটা পেলাম। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা পেলাম কি, এস টি ইনভার্স। এখন আমরা যে কাজটা করব যে আমরা হচ্ছে টি ইনভার্স ইন্টু এস ইনভার্স এর মানটা বের করব। তাহলে দেখো টি ইনভার্স ইন্টু এস ইনভার্স, তাহলে আলাদা করে আগে টি ইনভার্স এস ইনভার্স বের করে নিতে হবে, বের করার পরে আমরা গুণ করব। তাহলে আমরা যদি টি ইনভার্স আর এস ইনভার্সটা এখন বের করি তাহলে খেয়াল করো আমরা কিভাবে বের করতে পারি। দেখো যে আমাদের যে মানটা দেওয়া ছিল যে এস দেওয়া ছিল কি বলতো, যে -1 1 তারপরে হচ্ছে 2 আর হচ্ছে -3। এখন আমরা ডিরেক্ট কিন্তু এস ইনভার্স বের করে নিব, কারণ এখানে তোমাদের বের করাটা শেখাই দিলাম। তাহলে আমরা যদি এখান থেকে এস ইনভার্সটা নিই, যে এস ইনভার্স ইকুয়াল 1/এ ডিটারমিনেন্ট, অর্থাৎ এস ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের মান কত দেখো তো, যে ডিটারমিনেন্টের মান হচ্ছে 3 - 2, এটা আমরা পেলাম ইন্টু অ্যাডজয়েন্ট অফ এস। তাহলে অ্যাডজয়েন্ট অফ এস কী হবে দেখো তো, -3 -1 -2 -1, এটা আমরা পাচ্ছি অ্যাডজয়েন্ট অফ এস। আমি কিন্তু একবারই বের করে নিলাম। এরপরে লক্ষ্য করো এখান থেকে আমরা কি পাচ্ছি, 3 - 2 মানে 1, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা আসছে -3 -1 -2 -1, এটা আমরা পাচ্ছি এস ইনভার্স এর মান। এটা আমরা কি পাচ্ছি বলো তো, এই ম্যাট্রিক্সটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি এস ইনভার্স এর মান। এখন আমরা যে কাজটা করব দেখো, এখন আমরা টি ইনভার্স এর মানটা বের করে নিব। তাহলে যদি টি ইনভার্সের মান বের করি তাহলে টি কি ছিল দেখো, টি ছিল আমাদের যে 3 - 5, এরপরে হচ্ছে দেখো -1 আর কি ছিল বলো তো 2। এখন আমরা যদি এখান থেকে টি ইনভার্সের মানটা বের করি, যে অতএব টি ইনভার্স ইকুয়াল 1/, দেখো তো 1/, তাহলে এখানে কত হচ্ছে 6, আর এটা যদি গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর সূত্রের মাইনাস, তাহলে কি হচ্ছে বলো তো মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 5 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ টি। তাহলে অ্যাডজয়েন্টটা কি পাচ্ছি আমরা, এই কর্ণটা চেঞ্জ, তাহলে 2 আর চিহ্ন পরিবর্তন এখানে 5, তাহলে 1 আর এখানে পাচ্ছি কত আমরা বলো তো 3। তাহলে এখন যদি এটাকে আমরা সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি 6 - 5 মানে 1, তাহলে এই জায়গায় পাচ্ছি আমরা 2 5 1 3। এটা আমরা কি পেলাম বলো তো, টি ইনভার্স, এটা আমরা পেলাম টি ইনভার্স এর মান। ঠিক আছে, তাহলে আমরা
এস ইনভার্সের মান পেলাম, টি ইনভার্সের মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি টি ইনভার্স ইন্টু এস ইনভার্স এর মানটা বের করি, তাহলে মানটা কি পাচ্ছি দেখো, টি ইনভার্সের মান ছিল 2 5 আর হচ্ছে 1 3। এস ইনভার্স এর মান ছিল -3 -1, তারপরে হচ্ছে -2 আর হচ্ছে -1 এটা। এখন দেখো এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করে দিই তাহলে যে ফলাফলটা আসবে সেটা আমরা কি পাচ্ছি দেখো, প্রথম সারি দিয়ে কলামকে যদি গুণ করি তাহলে -6 -10। এবার দেখো এটা দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে -3 -6। এটা দিয়ে যদি এই কলামকে গুণ করি তাহলে -2 -5। এটা দিয়ে যদি এই কলামকে গুণ করি -1 -3। এখন লক্ষ্য করো যে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এখান থেকে পাচ্ছি -16 -7 -9 আর হচ্ছে -4 এটা আমরা পাচ্ছি। এখন খেয়াল করো আমাদের কি বের করতে বলেছিল, আমাদের বের করতে বলেছিল যে দেখাতে হবে এই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এটা এখন বের করি, দেখো যে লেফট হ্যান্ড সাইড দেখো তো যে এস টি ইনভার্স মাইনাস টি ইনভার্স ইন্টু এস ইনভার্স। আচ্ছা এখন লক্ষ্য করো তো যে এস টি ইনভার্স, দেখো তো এস টি ইনভার্সের মান এই যে আমি লিখে রেখেছিলাম, এস টি ইনভার্সের মান এটা ছিল না, দেখো তো যে -16 -7 -9 -4 এইটা এস টি ইনভার্সের মান, এটা কিন্তু টি ইনভার্স ইন্টু এস ইনভার্স এরও কিন্তু মান, দেখো তো যে -7 -9 -4 একই মান না? তাহলে দেখো একই জিনিস থেকে একই জিনিস যদি বিয়োগ করো তাহলে আমাদের ফলাফলটা কি আসবে, তাহলে আমাদের ফলাফলটা 0 0 0 0 আসছে না? এই যে 0 0 আসলো বলো তো এটাই কি একটা শূন্য ম্যাট্রিক্স না? এটাই কিন্তু একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল, ঠিক আছে? তো দেখো যদি মূল বেসিকটা আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজেই আমরা সলভ করে দিতে পারি। এবার আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করি। দেখো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে উদ্দীপকের আলোকে এটার মান নির্ণয় করো। তো এই মান নির্ণয় টাইপের অঙ্ক কিন্তু আমরা আগেই সলভ করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, টি কিউব আমাদের বের করতে হবে। তাহলে টি কিউব মানে কি, টি স্কোয়ার ইন্টু টি, এটা আমরা বের করতে পারি। আর টি স্কোয়ার মানে কি বলো তো, টি ইন্টু টি। তাহলে দেখো তুমি টি স্কোয়ারের মান বের করবা, তারপরে টি কিউবের মান বের করবা, বের করার পরে এখানে 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 আয়ের মান আমাদের দেওয়া আছে, বসায় দেওয়ার পরে সবগুলোকে যোগ করলেই কিন্তু আমাদের মানটা বের হয়ে যাবে। যেহেতু এটা আমরা আগেই সলভ করে নিয়েছি, সো এটা তোমাদের কাজ, তোমরা এটা সলভ করে নিবা। এবার আমরা 6 নম্বর প্রশ্নটি সলভ করব। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম, যে প্রমাণ করো যে ডিটারমিনেট অফ ইউ, অর্থাৎ এখানে ইউ এর মানটি দেওয়া আছে, এই ইউ এর ডিটারমিনেটটা থেকে 2abc + c এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে? ইন্টু a - b b - c ইন্টু a - c। এবার এটা আমাদের কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা প্রমাণটা দেখি। দেখো আচ্ছা এখানে হচ্ছে একটি সারি ম্যাট্রিক্স, এটা হবে না আর কি, এটা একটু টাইপে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে প্রমাণটা দেখি। ইউ দেওয়া ছিল, তো ইউটা নিয়ে যদি একটু পর্যালোচনা করি, দেখো এটা যেহেতু একটা মানে ম্যাট্রিক্স দেওয়া আছে, বাট এটা কি ডিটারমিনেট অফ ইউ। তাহলে ডিটারমিনেট অফ ইউ যদি হয় তাহলে আমরা এখানে কি করব, আমরা প্রথমে ডিটারমিনেট আকারে নিয়ে নিব এটাকে, যে a 2a³ প্লাস হচ্ছে 1a²। এরপরে দেখো বি, তারপরে হচ্ছে 2b³ প্লাস 1, তারপরে হচ্ছে b²। এবার দেখো সি, তারপরে দেখো 2c³ প্লাস 1c²। এই যে আমরা ডিটারমিনেট আকারে নিয়ে নিলাম, ছিল ম্যাট্রিক্স আকারে, আমরা ডিটারমিনেট আকারে নিয়ে নিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখন দেখো তো এই যে ডিটারমিনেটটা আছে এটা কোন টাইপের ডিটারমিনেট, এটা কিন্তু একটু তোমাদের বুঝতে হবে। তো এই ডিটারমিনেটটা দেখো একটা সংযুক্ত ডিটারমিনেট। সংযুক্ত ডিটারমিনেট কি? সংযুক্ত ডিটারমিনেট হচ্ছে যে একটা ডিটারমিনেটের যে কোনো একটা সারি বা একটা কলাম, দুইটা সারি বা দুইটা কলাম, তিনটা সারি বা তিনটা কলামেই মূল ভুক্তির সাথে
যদি কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে সেই ডিটারমিনেটকেই সংযুক্ত ডিটারমিনেট বলা হয়। যদি সংযুক্ত ডিটারমিনেট থাকে তাহলে সেটাকে কিন্তু পৃথক করা যায়, আবার পৃথক যদি থাকে তাহলে সেটাকেও কিন্তু সংযুক্ত তৈরি করা যায়। তো একটু দেখো যে এই যে এখানে 2 নাম্বার সারির সাথে +1 +1 +1 যোগ আকারে আছে না, তাহলে এটা হচ্ছে সংযুক্ত ডিটারমিনেট। তো সংযুক্ত ডিটারমিনেট থাকলে আমরা এখন কি করব, এটাকে আলাদা করে নিব, অর্থাৎ এই ডিটারমিনেটের সাথে আরও একটা ডিটারমিনেট যুক্ত হয়ে আছে, সেটাকে আমরা এখন কি করব, পৃথক করে নিব। তাহলে দেখো আমরা যদি প্রথমে পৃথক করি, কিভাবে পৃথক করব খেয়াল করো, যে এ মূল ভুক্তি ছিল 2a³ আর এখানে a², এটাতে দেখো বি 2b³ আর হচ্ছে b², এখানে দেখো ছিল সি 2c³ আর হচ্ছে c², এইটা ডিটারমিনেন্ট। এবার সংযুক্ত কি আকারে হয়ে আছে দেখো তো, প্লাস 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 আকারে হয়ে আছে না, তাহলে আমরা এখানে প্লাস নেওয়ার পরে এবার যেটা সংযুক্ত ছিল ওই ভুক্তি দিয়ে আমরা আরেকটা ডিটারমিনেট তৈরি করব। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, a1 a², তারপরে দেখো b1 b², তারপরে দেখো c1 c², এইটা আমরা ডিটারমিনেট পেলাম। তাহলে এই দুইটা ডিটারমিনেট সংযুক্ত হয়ে এটা ছিল। কি কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? এখন দেখো আমরা যদি এখান থেকে সলভ করি, তো একটা জিনিস লক্ষ্য করো যে এটা থেকে কি আমরা এই ডিটারমিনেট থেকে কি কোনো কিছু কমন নিতে পারছি? একটু দেখো তো, আমরা কিন্তু কমন নিতে পারছি। কি কমন নিতে পারছি দেখো তো, যে এইটা প্রথম কলাম থেকে আমরা এ কমন নিতে পারি। যদি আমরা এ কমন নিই তাহলে এখান থেকে দেখো এ কমন নিলে আমরা কি পাচ্ছি, এ কমন নিলে আমাদের কি থাকছে, এটা থেকে এ কমন নিতে পারি, এটা থেকে বি কমন নিতে পারি, এটা থেকে সি কমন নিতে পারি। তাহলে যদি আমরা এ বি সি কমন নিই তাহলে এখানে থাকে দেখো 1, এখানে থাকে দেখো 2a², এখানে থাকে দেখো শুধুমাত্র এ। এবার দেখো এটা থেকে কি থাকে দেখো তো 1, এটা থেকে থাকে 2b², এটা থেকে থাকে কি বলো তো বি, এটা থেকে কি থাকে খেয়াল করো, এটা থেকে থাকছে 1, তারপরে এখান থেকে থাকছে 2c², আর এটা থেকে থাকছে কি বলো তো সি। এটা আমরা পেলাম। এখন দেখো আমরা ডিটারমিনেটটাকে তখনই আরও সহজ বানাতে পারবো যখন ডিটারমিনেট থেকে যে কোনো সারি বা কলাম থেকে কমন নেওয়া যায়, ওই কমন জিনিসগুলো আমরা বাইরে বের করে দিব। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা করবা, যে কমন পেলেই কি করবা, বাইরে বের করে দিবা। ঠিক আছে, তো এখান থেকে দেখো তো আমরা আরও একটা কোনো কিছু কমন পাচ্ছি না, সেই কমনটা কি দেখো তো, 2 নাম্বার সারি থেকে আমরা 2 কমন পাচ্ছি না, আমরা কমন পাচ্ছি, এটাকে কমন নিব। তার আগে দেখো এখানে এই ডিটারমিনেটটা ছিল, এটার কোনো কাজ নাই, এটাকে আমরা রেখে দিব। কি কি ছিল, a1 a², b1 b², তারপর দেখো c1 c², এটা কিন্তু থেকে গেল। ঠিক আছে, এখন দেখো এবার আমরা যে জিনিসটা পাচ্ছি লক্ষ্য করো, যে এই ডিটারমিনেটটা থেকে 2 নাম্বার সারি থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকলো কি 2a b c। এবার কমন নেওয়ার পরে কি থাকছে দেখো 1a² a, এবার দেখো তো 1b² b, দেখো তো 1c² c। এবার লক্ষ্য করো প্লাস এখানে কি থাকে দেখো a1 a², তারপর দেখো b1 b², তারপর এখানে দেখো c1 c², এটা কিন্তু আমাদের থাকছে। এখন একটা জিনিস লক্ষ্য করো 2a b c এটা থাকলো। আচ্ছা, এই ডিটারমিনেটটাকেও আমরা রেখে দিই, দেখো 1 1 1 1 1, তারপরে দেখো a² b² a² b² c² a b c, এটা কিন্তু এখানে থাকলো। ওকে, এবার আমরা পরবর্তী ডিটারমিনেটের জন্য কি করব একটু খেয়াল করো। এখানে দেখো তো এই ডিটারমিনেটের যে ভুক্তিগুলো আছে, এই ডিটারমিনেটে কিন্তু সেই ভুক্তিগুলোই আছে, শুধু সারিগুলো আর কলামগুলো চেঞ্জ হয়ে আছে। লক্ষ্য করো এবিসিটা এখানে 1 নাম্বার সারিতে আছে, এবিসিটা এখানে কয় নাম্বারে আছে, 3 নাম্বারে আছে। 1 এখানে দেখো 1 নাম্বার সারিতে আছে, এখানে 1 1 1 2 নাম্বার সারিতে আছে।
এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2 নম্বর সারিতে আছে, বাট এখানে 3 নম্বর সারিতে আছে। তো যদি তুমি সারিগুলোকে অথবা কলামগুলোকে পরস্পর পরিবর্তন করতে চাও, অর্থাৎ প্রতিস্থাপন করতে চাও, প্রতিস্থাপন কি, একটির জায়গায় অন্যটিকে বসাবো, অর্থাৎ জায়গা অদল বদল, একজনের জায়গায় আরেকজনকে বসাবো, যাকে টেনে নিয়ে আসলাম ওই জায়গাতে আবার যাকে উঠাই দিলাম তাকে বসাই দেব। যদি এই রকম ঘটনা ঘটাতে চাও তাহলে কিন্তু শুধুমাত্র চিহ্নটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ডিটারমিনেন্টের যা চিহ্ন থাকবে সেটাকে পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো একটা জিনিস লক্ষ্য করো, আমাদের মূল টার্গেট হচ্ছে এই 1টাকে উপরে নিয়ে আসা। তো আমরা যদি এটাকে অল্টারনেট করি, দেখো যে 2 নাম্বার সারিটাকে 1 নম্বরে নিয়ে যাব, 1 নম্বর সারিটাকে 2 নম্বরে নিয়ে যাব। যদি আমরা এইরকম পরস্পর অল্টারনেট করি, এখানে চিহ্ন ছিল কি প্লাস, তাহলে হয়ে যাবে কি বলতো মাইনাস। মাইনাস চিহ্ন দিয়ে এবার আমরা অল্টারনেট করতে পারি। তাহলে এখানে দেখো 1 1 1, এবার আমরা পাচ্ছি এ বি সি। এবার দেখো এবার আমরা কি পাচ্ছি, এখানে যা ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এইটা আমরা নিলাম। ওকে, এখন লক্ষ্য করো যে এবার আমরা যে কাজটা করব, একটা অল্টারনেট করেছি, বাট একটা অল্টারনেট করে দেখো তো এটার মতো কি হয়েছে, এটার মতো এখনও হয় নাই। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে এই ডিটারমিনেন্ট যেভাবে আছে এই ডিটারমিনেন্টটাকে সেম ডিটারমিনেন্টে রূপান্তর করা। তো এখন লক্ষ্য করো এখান থেকে আমরা যেটা পাচ্ছি 2abc, এটা আমরা পাচ্ছি। এখানে যা ছিল 1 1 1, এটা আমরা লিখলাম। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ বি সি, এটা আমরা ডিটারমিনেন্ট নিলাম। এখন দেখো যদি আমরা এটাকে আবার অল্টারনেট করি, আবার অল্টারনেট কিভাবে করব, মনে করো 2 নাম্বার সারিটাকে 3 নাম্বার সারিতে রূপান্তর করলাম, আর 3 নাম্বার সারিটাকে 2 নাম্বার সারিতে আমরা রূপান্তর করলাম, প্রতিস্থাপন করলাম। তাহলে আমাদের ফলাফলটা কি আসছে দেখো, তাহলে আমাদের ফলাফলটি কি আসছে, এখানে মাইনাস চিহ্ন ছিল, তাহলে মাইনাসটা কি হবে এখন প্লাস হয়ে যাবে। তাহলে দেখো প্লাস, এইবার খেয়াল করো যদি অল্টারনেট করো তাহলে এখানে 1 1 1, এটা থেকে গেল। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে এ বি সি, এটা কিন্তু থাকলো। ওকে, এখন দেখো তো তোমরা যে এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্ট, দুইটা ডিটারমিনেন্ট কি একই রকম হয়ে গেছে না? তাহলে একই রকম যদি হয়ে যায় তাহলে এখন কি আমরা এখান থেকে কমন নিতে পারি না বলো তো? আমরা যদি এই ডিটারমিনেন্টটাকে কমন নিয়ে নিই তাহলে দেখো তো, যদি আমরা এটাকে কমন নিই, মনে করো 1 1 1, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ বি সি, এই পুরো ডিটারমিনেন্টটাকে আমরা কমন নিলাম। তাহলে এই ডিটারমিনেন্টটাকে যদি কমন নিই তাহলে এখানে কি থাকলো বলো তো, 2abc থাকলো। আর একটা যেহেতু কমন নিয়েছিলাম তাহলে এখানে থাকলো কি বলো তো, +1। এইটা আমরা উৎপাদক আকারে মান পেলাম। এখন দেখো এটা যেহেতু উৎপাদক আকারে পেলাম, তাহলে এখন এই ডিটারমিনেন্টটাকে এখন সলভ করব আমরা, আর এটাকে আমরা কি করব, রেখেই দিব। তাহলে এখন এটাকে যদি আমরা সলভ করতে চাই, এখন এই ডিটারমিনেন্টের মান যদি বের করি, একটা জিনিস মনে রাখবা যে একটা ডিটারমিনেন্টের যদি যে কোনো একটা সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তি যদি 1 হয় তাহলে ওই ডিটারমিনেন্টের মান বের করাটা খুব সহজ হয়। কিভাবে সহজ হয়, যে কোনো দুইটা ভুক্তিকে আমরা খুব সহজেই 0 বানাতে পারি। তো আমরা দুইটা ভুক্তিকে 0 বানাই দিব। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এটা থেকে আমরা 0 কিভাবে বানাতে পারি। দেখো এটা থেকে দুইটা ভুক্তিকে 0 আমরা কিভাবে বানাতে পারি একটু লক্ষ্য করো তো। তো যেহেতু আমরা এটাকে আর কোনো কিছু করব না, এটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে এসে রেখে দিই, 2abc, এটাকে রেখে দিলাম +1, এটা ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। এখন খেয়াল করো এই ডিটারমিনেন্টে আমরা দুইটা ভুক্তিকে 0 বানাবো, যে এটা 0 বানাতেই হবে। অর্থাৎ যদি 1 1 1 যে কোনো একটা সারি বা কলমে থাকে, দুইটা 0 বানাতেই হবে, তাহলে তোমার ডিটারমিনেন্টটা কি হবে, সহজ হয়ে যাবে। দেখো তো আমরা যদি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামটাকে বিয়োগ করি, অর্থাৎ এটা থেকে এটা যদি বিয়োগ করি কি হয় দেখো তো, 1 - 1 0, এখানে কি আসছে বলো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো তো এখানে কি আসছে, a মাইনাস বি। এবার দেখো আমরা যদি 2 নাম্বারটা থেকে আমরা
3 নাম্বার কলামটাকে বিয়োগ করি, তাহলে কি আসছে দেখো তো। যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে কি পাচ্ছি 1 - 1 0, আর এখানে কি পাচ্ছি দেখো তো b² - c², এখানে কি পাচ্ছি বলো তো b - c। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা দুইটাকে পরিবর্তন করেছি, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামটাকে বিয়োগ, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটাকে বিয়োগ, বাট 3 নাম্বার কলামটাকে কোনো কিছু করি নাই। তাহলে 3 নাম্বার কলামটাকে আমরা বসাই দিব 1 c² আর হচ্ছে c। এখানে তুমি যে কাজগুলো করেছো ওই কাজগুলো কিন্তু একটু সাইড নোট দিয়ে দিবা, তাহলে টিচাররা একটু সহজেই বুঝে নিতে পারবে, ঠিক আছে। তাহলে সাইড নোটটা কি দেখো, আমরা 1 নাম্বার কলামকে পরিবর্তন করেছিলাম, 1 নাম্বার কলামকে যদি পরিবর্তন করেছিলাম, কিভাবে পরিবর্তন করেছিলাম, যে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামটাকে বিয়োগ করেছিলাম। আবার দেখো আমরা 2 নাম্বার কলামটাকেও পরিবর্তন করেছিলাম, কিভাবে পরিবর্তন করেছিলাম, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটাকে আমরা বিয়োগ করেছিলাম। ওকে, এখন লক্ষ্য করো, এখন আমরা কি পাচ্ছি দেখো। এখন আমরা যে কাজটা করব, যদি তুমি দেখো যে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা সারি বা কলামের 2টা ভুক্তি 0 চলে আসে, তাহলে যেটা 0 নয় ওই ভুক্তি বরাবর সারি কলাম বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করো, এই 1 বরাবর যদি আমি সারি আর কলামটাকে বাদ দিয়ে দিই, তাহলে বাদ দিয়ে আমরা কি পাচ্ছি এটা আমরা একটু দেখব। তাহলে দেখো আমরা কি কি পাচ্ছি, 2abc + 1, এটা আমরা রাখলাম। এবার বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি দেখো, যে a² - b², a² - b² মানে কি a + b * a - b। এখন লক্ষ্য করো এখানে ছিল a - b, এবার দেখো b² - c² মানে কি বলতো, যে b + c * b - c, আর এখানে ছিল কি বলতো b - c। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আমরা 1 বরাবর সারি আর কলামটা বাদ দিলাম, এখন কথা হচ্ছে এখানে যে ভুক্তিটা থাকবে সেই ভুক্তিটা এই ডিটারমিনেন্টের সামনে কিন্তু নিতে হবে। তাহলে এই ডিটারমিনেন্টের সামনে নিলাম কত বলো তো 1। এখন কথা হচ্ছে শুধু কি ওই ভুক্তিটাই নিব না, ওই ভুক্তির সহগুণকের চিহ্ন কিন্তু নিতে হবে। তাহলে এখানে যদি 1 হয়, দেখো এই ভুক্তিটা কোথায় অবস্থান করছে, 1 নাম্বার সারিতে 3 নাম্বার কলামে 1 3, তাহলে তাদের যোগফল হচ্ছে কত 4। যদি যোগফলটা জোড় হয় চিহ্ন হবে প্লাস, যদি যোগফলটা বিজোড় হয় চিহ্ন হবে মাইনাস। তাহলে এখানে আমরা চিহ্ন পাচ্ছি কি প্লাস, তাহলে এটা ইনটু আকারে কিন্তু আছে, তাহলে +1 মানে এটাই থাকবে, কোনো ঝামেলা আমাদের নাই। এবার খেয়াল করো 2abc + 1 এটা থাকলো। এখন লক্ষ্য করো তো আমরা এইটা থেকে কি কমন পাচ্ছি, দেখো তো a - b কমন পাচ্ছি না, প্রথম কলাম থেকে কমন নিয়ে নিলাম। দ্বিতীয় কলামটা থেকে দেখো তো কি কমন পাচ্ছি, b - c কমন পাচ্ছি। তাহলে এখন আমাদের কি থাকলো বলো তো, এখানে থাকছে a + b, এখানে 1, আর এই জায়গায় আমরা পাচ্ছি কি বলো তো b + c * 1, এটা আমরা পেলাম। এখন আমরা এই যে 2/2 ডিটারমিনেন্ট পেয়ে গেছি, এটার মান বের করে আমরা কিন্তু প্রমাণটা পেয়ে যাব। তাহলে এখন আমরা প্রমাণটা বের করি, খেয়াল করো এখানে আমরা যা পাচ্ছি 2abc + 1 আর হচ্ছে a - b, তারপরে দেখো b - c। এখন দেখো এটাকে যদি ডিটারমিনেট করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a + b - b - c, এটা আমরা পাচ্ছি। তাহলে টোটালটা সলভ করো, দেখো 2abc + 1 আর এই জায়গায় থাকছে আমাদের a - b, এখানে আমাদের থাকছে b - c, এই জায়গায় দেখো b কেটে গেল, তাহলে থাকছে কি বলতো a - c। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই যে আমাদের হচ্ছে নির্ণায়কের প্রবলেমগুলো কিন্তু একটু বড় হবে, বাট আমাদের নির্ণায়কের যে ধর্মাবলী আছে সেই ধর্মাবলী বুঝে আমাদের কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হবে, তাহলে কিন্তু নির্ণায়কের অঙ্কগুলো তোমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবে। এবার আমরা 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের লাস্ট যে প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ক্রেমারের নিয়মে সমাধান বা নির্ণায়কের সাহায্যে সমাধান। এটা কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু গ নাম্বারে আসে। তো আমরা এই প্রবলেমটি সলভ করব, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো, তাহলে ক্রেমারের নিয়মের সমাধান সংক্রান্ত এইটা তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না, খুব সহজেই কিন্তু তোমরা পরীক্ষায় সলভ করে দিতে পারবে। তো দেখো
এই প্রশ্নটা যেটা ছিল যে পি ট্রান্সপোজ ইন্টু আর ইকুয়াল কিউ থেকে আমরা যে সমীকরণ পাবো সেটাকে সমাধান করতে হবে। তাহলে দেখো পি এর মান দেওয়া আছে, তো এখানে পি এর মান যেহেতু দেওয়া ছিল আমরা প্রথম যে জিনিসটা নিচ্ছি পি ট্রান্সপোজ, তাহলে পি ট্রান্সপোজ ইন্টু হচ্ছে আর, আর ইকুয়াল হচ্ছে কিউ। তাহলে খেয়াল করো পি ট্রান্সপোজের মানটা যদি আমরা বের করতে চাই, পি ট্রান্সপোজ হচ্ছে কি সারিটাকে কলাম বা কলামটাকে সারি। তাহলে দেখো 1 5 3, তারপরে কি পাচ্ছি 1 -1, তারপরে হচ্ছে দেখো 6, তারপরে 1 2, তারপরে হচ্ছে -5। অর্থাৎ আমরা যে কাজটা করলাম প্রথম সারিটাকে প্রথম কলাম, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিটাকে তৃতীয় কলামে আমরা কনভার্ট করেছি ইনটু আর। তাহলে আর কি আছে দেখো তো এক্স ওয়াই জেড, এটা আর নিলাম ইকুয়াল হচ্ছে কিউ। কিউ কি বলো তো, কিউ এর মান কিন্তু দেওয়া আছে যে 690, এটা কিউ এর মান কিন্তু দেওয়া আছে। ওকে, আমাদের ক্রেমারের ফরম্যাট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যেভাবে সলভ করব, এখন আমাদের যেহেতু সমাধান করো মানে কি, সমাধান করো মানে হচ্ছে চলকের মান নির্ণয়, অর্থাৎ এক্স ওয়াই জেড এদের মানটা আমাদের বের করতে হবে। তো এখন লক্ষ্য করো আমরা যদি এক্স ওয়াই জেড এর মানটা বের করতে চাই তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, যেটা সহগ, এই যে এগুলো কিন্তু চলকের সহগ, এই চলকের সহগগুলোকে আমরা ধরে নিব ডি। কি ধরে নিব বলো তো, ডি। তাহলে আমরা এটাকে ধরে নিব যে ধরি ডি ডিটারমিনেট ইকুয়াল, তাহলে এখান থেকে দেখো 1 1, তারপরে হচ্ছে 1, এরপরে দেখো 5 -1, তারপরে হচ্ছে 2, তারপরে 3 6 -5। এখন যদি তুমি এটা ডিটারমিনেট করো তাহলে যে ফলাফলটা পাবা 57। এখন খেয়াল করো এটা আমি কিন্তু ডিরেক্ট বসাই দিলাম, কারণ ডিটারমিনেট বের করা তোমাদের আগেই আমি শিখাই দিয়েছি, তোমরা ডিটেলসে কিন্তু বের করবা, ঠিক আছে। ডি ধরে নিলাম। এখন আমরা যে কাজটা করব, এখন আমাদের দেখো আমরা বের করব ডিএক্স এর মান। ডিএক্স ডিএক্স যখন বের করবা তখন তার ডিটারমিনেটটা কিভাবে বের হবে দেখো। ডিএক্স যখন বের করবা তখন হচ্ছে এই যে ডিটারমিনেন্ট, যে এইখানে দেখো ডি এর যে মানগুলো আছে, অর্থাৎ এই যে ভুক্তিগুলো অর্থাৎ সহগগুলো, যখন তুমি এক্স এর মানটা বের করবা তখন দেখো এটা কিন্তু ম্যাট্রিক্স আকারে যখন থাকবে, এটা হচ্ছে প্রথম কলামটা হচ্ছে এক্স এর সহগ, দ্বিতীয় কলামটা হচ্ছে ওয়াই এর সহগ, তৃতীয় কলামটা হচ্ছে জেড এর সহগ। যখন তুমি ডিএক্স এর মানটা বের করবা তখন এক্স এর সহগের জায়গায় কিন্তু তোমার ধ্রুবক মানটাকে বসাতে হবে। তাহলে এক্স এর সহগের জায়গায় যদি আমরা ধ্রুবক মানটা বসাই, ধ্রুবকটা কি ছিল দেখো 690। এবার খেয়াল করো বাকি যে মানগুলো থাকবে সেগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে 1 -1 6, এবার 1 2 -5, এটাকে আমরা ডিটারমিনেট করে আমরা একটা মান পাবো। এবার আমরা ডিএক্স এর মানটা বের করব। এখন খেয়াল করো এখন আমরা বের করব ডি ওয়াই এর মান। যখন তুমি ডি ওয়াই এর মান বের করবা, একইভাবে ডি ওয়াই এর মান যখন বের করবা তখন ওয়াই এর সহগের জায়গায় এই ধ্রুবক মানটাকে কিন্তু বসাতে হবে। তাহলে ওয়াই এর সহগের জায়গায় যদি আমরা বসাই তাহলে দেখো এখানে ছিল এক্স এর মানটা ছিল কি 1, এই মূল মানে কিন্তু বসাবা, মূল মানটাতে কিন্তু বসাবা, না হলে ভুল হয়ে যাবে। তাহলে দেখো 1 5 3, এক্স এর মানটা বসে গেল। এবার ওয়াই এর মান বের করব, তখন কি এই ওয়াই এর সহগের জায়গাতে কি বসবে, ধ্রুবক। তাহলে ধ্রুবকটা কত বলো তো 690। এবার বাকি যা ছিল 1 2 -5, এটাকে ডিটারমিনেট করেও আমরা কিন্তু একটা মান পাবো। তাহলে আমরা ডিএক্স এর মান বের করব, ডিওয়াই এর মান বের করব, ডিটারমিনেটগুলো আমরা বের করে নিব। এবার আমরা যে কাজটা করব দেখো, আমরা আবার ডি জেড এর মানটি বের করব। এখন খেয়াল করো ডিজেড যখন বের করবা, তাহলে ডিজেড বের করবা তখন কি জেড এর সহগের জায়গায় ধ্রুবক মানটা বসাতে হবে। তাহলে জেড এর সহগ এটা ছিল, এখন আমরা এই জায়গায় যদি মান বসাই তাহলে আমরা ছিল 1 5 3, তারপরে দেখো 1 -1 6,
এবার দেখো জেডের সহগের জায়গায় যদি ধ্রুবকটা বসাই 6 9 0, এইটার ডিটারমিনেট করে আমরা একটা ফলাফল পাবো। দেখো আমরা হচ্ছে ডিএক্সকে ডিটারমিনেট করে 57 মান পেয়েছি, ডিওয়াইকে ডিটারমিনেট করে আমরা এই মানটা পেয়েছি, ডিজেডকে ডিটারমিনেট করে আমরা এই মানটা পেয়েছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স ওয়াই জেডের মান বের করা। তাহলে আমরা যদি এখন এক্সের মান বের করি, এক্স ইকুয়াল ডিএক্স ডিভাইডেড বাই ডি, এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ ডিএক্স ডিভাইডেড বাই ডি। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই ডি অর্থাৎ ডি ডিটারমিনেট এর মান। তাহলে দেখো ডিএক্স এর মানটা কত ছিল বলো তো, 57, আর ডিভাইডেড বাই ডি ডিটারমিনেট এর মান কত ছিল বলো তো, 57। তাহলে এখান থেকে পাচ্ছ কত, 1। এবার যদি ওয়াই এর মান বের করো, তাহলে সূত্র হবে ডিওয়াই ডিভাইডেড বাই ডি ডিটারমিনেট। তাহলে দেখো ডিওয়াই এর মান কত পেয়েছিলা, 114 ডিভাইডেড বাই 57 ইকুয়াল হচ্ছে কত বলো তো, 2। এবার যখন তুমি জেড এর মান বের করবা, আমাদের সূত্র হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ডি ডিটারমিনেট। তাহলে এখান থেকে কত পাচ্ছ দেখো, 171 ডিভাইডেড বাই 57 ইকুয়াল হচ্ছে কত, 3। এখন লক্ষ্য করো, আমরা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কী ছিল, মূল উদ্দেশ্য ছিল আমাদের এক্স ওয়াই জেডের মানটা বের করা। তাহলে কিন্তু আমরা এক্স ওয়াই জেডের মান পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব নির্ণয় সমাধান, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান, তাহলে এক্স এর মান কত ছিল 1, ওয়াই এর মান 2, জেড এর মান হচ্ছে 3। এই হচ্ছে আমাদের ক্রেমারের নিয়মে সমাধান। দেখো আমরা হচ্ছে ক্রেমারের মূল কনসেপ্টটা বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা ক্রেমারের নিয়মের সমাধানগুলো খুব সহজে বের করতে পারবো। এবং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই টাইপের, আমরা যে 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন সলভ করলাম, এখানে যে টাইপগুলো আমরা পেলাম, এই টাইপের প্রবলেমগুলো তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা পরীক্ষাতে কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। তো আজকের লেকচার এই পর্যন্ত, 3 নাম্বার সমাধান ক্লাস। দেখা হবে 4 নাম্বার প্রশ্নের সমাধান ক্লাসে।